আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 10 অ্যাকচুয়াল বিশিষ্ট লেখার সমীকরণ। কষে দেখি 1.3 এর অঙ্কগুলি। ঠিক আছে, তো প্রথমে যে অঙ্কটা আছে অঙ্কগুলো এই যে দেখা দিচ্ছি। ঠিক আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর এত এবং তাদের বর্গের সমষ্টি এত, তাহলে সংখ্যা দুটি কী কী, তাই তো? এই জন্য প্রথমে লিখব ধরি এক নম্বর, হ্যাঁ ধরি ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটির মধ্যে ছোটটি এক্স, সুতরাং এটা মধ্যে লিখে ছোটটি এখানে দিব, ছোটটি এক্স, সুতরাং বড়টি সেটা হবে এক্স প্লাস থ্রি, কারণ ওটি দুটো অন্তর বলছে থ্রি, তার মানে এক্স প্লাস থ্রি একটা যদি হয় একটা যদি এক্স হয় তাহলে তবেই তাদের এই অন্তর কাটাকাটি গেলে 3 হবে, তার জন্য আমি এক্স প্লাস থ্রি ধরলাম। সুতরাং আবার কি বলছে, আবার বলছে যে সংখ্যা দুটির বর্গের সমষ্টি 117, তাই তো? তাহলে সুতরাং শর্তানুসারে লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি এর স্কোয়ার ইকুয়াল টু 117, এক্স স্কোয়ার প্লাস 3 দুগুণে 2ab প্লাস বি স্কোয়ার যে সূত্রটা হয় তার সেই হিসাবে হয় 6x প্লাস 9 ইকুয়াল টু 117, এরকম হবে। তো এই যে সূত্রগুলা, যেটা তোমার আমি একটা ভিডিও করছি, সেটা হলো বেসিক ম্যাথ ফর্মুলা ভিডিওটার নাম। তো ঠিক আছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে, তাহলে আর কোনো সমস্যা হবে না যে জানো না। এটা যোগ করে থাকে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস, এবার 117 রিকাশ হয়ে যাবে, তার সঙ্গে যোগ বিয়োগ যখন করবো 9-এর তখন সেটা আসবে 108, এরকম থাকে বা হবে। এবার আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে উভয় থেকে যদি ভাগ করি তাহলে থাকবে এত। এবার এটা যেরকম সেরকম যে আগের যে সমাধানগুলো ছিল সে সিম্পল সমাধান, এখানে সমাধান করা যায়, সমাধানটা ডাইরেক্টই করতেছি। 9x মাইনাস 6x আসবে, কারণ 6 লং 54, আবার 6 থেকে 9 বিয়োগ করলে 3 হয়, কারণ বিয়োগ কেন করলাম, এখানে বিয়োগ চিহ্ন আছে তা দেখে বিয়োগ করলাম, মাইনাস 54 ইকুয়াল টু 0। এবার এখান থেকে x কমনে থাকবে x প্লাস 9, এখান থেকে 6 কমনে থাকবে x প্লাস 9 ইকুয়াল টু 0, বা x প্লাস 9 আর x মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার একই কথা, যেহেতু দুটি রাশির গুণফল 0, সুতরাং হয় x প্লাস 9 ইকুয়াল টু 0, নয় x মাইনাস 6 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 6, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 9। এবার বলছে যেহেতু লিখব, হ্যাঁ সংখ্যাটি ধনাত্মক অখণ্ড ধনাত্মক লিখব, অখণ্ড ধনাত্মক, সুতরাং x ইকুয়াল টু 6, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 6 হয় যদি, সুতরাং আমি লিখব যে ছোট সংখ্যাটি x 6 ও বড় সংখ্যাটি 9। কেন 9? কারণ 6 প্লাস x প্লাস 3, তো x হলো 6 প্লাস 3, তো সেটা হয়ে যাবে 6 যোগ 3 9, এত। দ্বিতীয় নম্বর বলছে যে একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজের ক্ষেত্রফল এত যদি হয় তাহলে তার উচ্চতা কত, সেটা আমি খুবই সংক্ষেপে বলতেছি, ভাষাটা লিখলাম না, লিখলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে এবং বাকি অঙ্কগুলো সমাধান সম্ভব হবে না। তো প্রথমে ধরি 2 নম্বর অঙ্কটা সংক্ষেপে, কিন্তু ভাষাগুলো নিজে লিখে নেবে। ধরি উচ্চতা h ইউনিট, সুতরাং ইউনিট মানে একক, ইউনিট বলতে হবে না, এখানে মিটার বলাই আছে। সুতরাং ভূমি কী হবে, ভূমি হবে তাদের কি উচ্চতার, এই যে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, এত মিটার হবে ভূমি। আবার শতানুসারে আবার বলা আছে কি, আর শতানুসারে আগে লিখবো যে যেহেতু
এই যে যেটা বলা আছে যে ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, সেটা লিখবো। লেখার পর এখানে 57 দিয়ে লিখবো, 57 সালে দিয়ে লিখবো। ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল আমি অনুরূপভাবে বের করবো। এমনি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে হাফ ইন্টু ভূমি হয় 2h প্লাস 18 ইন্টু উচ্চতা ইকুয়াল টু 360। এখানে কিছু সমাধান করি তাহলে এইচের একটা মান পাওয়া যাবে। সমাধান আমি ইকুয়েশনটা আনিয়ে দিচ্ছি, এখানে যদি 2 কমন যায়, হাফ ইন্টু 2 প্লাস এখানে কমন নিলাম, এটা কাটলো 2 এখানে এইচ থাকবে একটা 360, বা এখান থেকে তোমার এইচ স্কোয়ার প্লাস 9h মাইনাস 360 আসে। এবার এটা হয়তো আগের যে ভিডিওটা ছিল পার্ট 2, একদম সেই ভিডিওটাতে সেইভাবে সমাধানগুলো করেছিলাম, মানে কোষে দেখি 1.2 যে অঙ্কগুলো ছিল সেইভাবে সমাধান করলে পরে সেখানে এইচের মান একটা পাওয়া যাবে। এবং এইচের মান একবার আসবে মাইনাস দিয়ে, একবার আসবে প্লাস দিয়ে। তো আমাকে মাইনাসটা নিতে হবে না, প্লাসটা নিতে হবে। কেন? কারণ উচ্চতা তো একটা দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য কিন্তু কখনো ঋণাত্মক হয় না, তার জন্য কিন্তু সেখানে মাইনাস মানটা গ্রহণযোগ্য না, প্লাস মানটা নিতে লাগবে। সেটাই উত্তর। 3 নম্বর অঙ্কটা সোজা, এটা একটু হিন্টস দিতে লাগবে যে একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাই সংখ্যাটি কী হবে? এটা এইভাবে করব। একটা অখণ্ড সংখ্যা, এই অখণ্ড সংখ্যাটা আমি ধরে নেব এক্স ধরে নেব। তো প্রশ্ন মতে কী বলছে, সেখানে প্রশ্ন মতে দিব, তারপরে দিয়ে লিখবো যে অখণ্ড সংখ্যাটার 5 গুণ কী হবে, তার বর্গ যে আছে, সেই অখণ্ড সংখ্যাটার যে বর্গ আছে সেই বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। সেটা করলে পরে সেই দুটো সমান হবে। এখান থেকে সমাধান করব, করে 2x আমি পক্ষান্তর করে নিচ্ছি। 2x স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 5x ইমপ্লাইজ দ্যাট 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস সি ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমি সমাধান করি তাহলে x এর মান 3 আসবে, আর একটা x এর মান মাইনাস হাফ আসবে। তোমার সমাধান করে দেখবে। তো যেহেতু সংখ্যাটা বলছে অখণ্ড ধনাত্মক সংখ্যা, তার জন্য আমাকে এটা নিতে লাগবে, এটা নেওয়া যাবে না, কেন? এটা মাইনাস, ব্র্যাকেটটা লিখে দিব, তার জন্য এটা গ্রহণযোগ্য, আর এটাই উত্তর। এভাবে করতে লাগবে। আর ভাষাগুলোতে লিখতে লাগবে, ভাষাগুলো সেটা তোমরা সেই হিসেবে বানিয়ে লিখবে, কিন্তু একেবারে বানাবে না, যেরকম যেটা চলে আর কি, হ্যাঁ, সেভাবেই লেখার চেষ্টা করবে, ঠিক আছে। 4 নম্বর অঙ্ক বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত, সেটা নির্ণয় করতে হবে। তো মোটর গাড়ি গতিবেগ নির্ণয় করতে হবে, তার জন্য আমি ধরে নেব আগে মোটর গাড়ির গতিবেগটা আগে ধরে নেব, ঠিক আছে। তো 4 নম্বর লিখবো, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। তাহলে সুতরাং জিপ গাড়ি গতিবেগ কী হবে বলে দিচ্ছে, যেখানে জিপ গাড়ি গতিবেগ বলেনি, কিন্তু বলে দেওয়া আছে যে মোটর গাড়ি গতিবেগ যা হবে তার থেকে 5 কিলোমিটার পার আওয়ার বেশি হবে, সেটা কি জিপ গাড়ি গতিবেগ, ঠিক আছে। তো এবার 200 কিলোমিটার মোট দূরত্ব, তাহলে লিখবো যে সুতরাং 200 কিলোমিটার যে দূরত্ব আছে, সেই 200 কিলোমিটার দূরত্ব যেতে মোটর গাড়ির সময় লাগে, সময়টা বের করব। আমরা জানি সময় ইকুয়াল টু হয় মোট দূরত্ব বাই গতিবেগ। তো মোট দূরত্ব হয় 200 বাই গতিবেগ, মোটর গাড়ির ক্ষেত্রে সেটা এক্স, তাহলে এটা হবে সময় আওয়ার। আর এবং জিপ গাড়ি গতিবেগ মানে জিপ গাড়ির সময় লাগে, সেটা ওই মোট দূরত্ব, তো একই দূরত্ব দেখুন করতে, তাহলে মোট দূরত্ব বাই গতিবেগ আবার। এবার বলে দিছি যে মোটর গাড়িতে যেতে যা সময় লাগবে, মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তার মানে কি বোঝাচ্ছে, শতানুসারে মোটর গাড়ির গতিবেগ বিয়োগ জিপ গাড়ি গতিবেগ ইকুয়াল টু 2, এটা আমরা করতে পারি। এখান থেকে যদি উপরে 2 দিয়ে, মানে উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ করা যায়,
তাহলে পরে থাকবে 100/x মাইনাস 100/x প্লাস 5 ইকুয়াল টু 2। এবার এখানে যদি সমাধান করা যায়, এটা x প্লাস 5 আমি সমাধান মানে সমীকরণটা এনে দেবো, বাদ বাকিটা তোমরা নিজে সমাধান করবে, না হলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তো এটা এখানে সমাধান করে থাকবে 100x, তাহলে থাকে এটা 100x মাইনাস প্লাস 500, একবারে সব করে গুণ করে দিলাম। এদিকে 2 হবে না, সরি, উভয় দিকে 1 দিয়ে 2 দিয়ে ভাগ করলাম, তাই এটা 1 হয়ে যাবে। এটা কাটে গেল, তো থাকবে এটা এদিকে গুণ করে একবারে বজ্রগুণ করে দেবো। x² প্লাস 5x ইকুয়াল টু 500। এই যে সমীকরণে চলে আসলো, x² প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এইভাবে সমাধান করব, এক্সের মান কিছুটা আসবেই, ঠিক আছে। তো সেই এক্সের মানগুলা হয় যদি ধনাত্মক ঋণাত্মক অবশ্যই আসবে। তো ঋণাত্মক মানটা নেওয়া যাবে না, কারণ গতিবেগ কখনো মাইনাস দিয়ে হয় না, তার জন্য আমাকে ধনাত্মক মানটা গ্রহণযোগ্য হবে। আর সেটাই উত্তর, সেটা এখানে সেই মানটা এক্সের হবে, সেটা হবে এক্সের মান। এবং সেই ক্ষেত্রে আমি এই যে মোটর গাড়ি গতিবেগ হবে সেটা, আর জিপ গাড়ি গতিবেগ বের করতে গেলে যা বলা আছে মোটর গাড়ি গতিবেগ বলেছে তাহলে এটাই হবে। আর জিপ গাড়ি গতিবেগ বের করতে গেলে সেখানে ওই এক্সের মানটা এখানে বসা দিলে পরে সেটা তত যোগ 5 করলে যা হবে সেটা হবে জিপ গাড়ি গতিবেগ। এবার 5 নম্বর অঙ্কটা বলছে যে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমি ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা 100 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। তো সেই জন্য কী করতে লাগবে, এইভাবে এটা লিখতে লাগবে। তো জমির ক্ষেত্রফল বলা আছে, জমির ক্ষেত্রফল বলা আছে সেটা 2000 বর্গমিটার, তাই তো। পরিসীমা সেটা বলা আছে 100 মিটার, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কিছু বলা নাই, তাই লিখি ধরি সে আয়তক্ষেত্র বা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য x মিটার। আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে আয়তক্ষেত্রটি প্রস্থ কত হবে, 2000/x, সেটা হবে প্রস্থ। তাদের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যেটা জানা গেল, আবার পরিসীমা বলে দেওয়া আছে এই যে, তাই তো। আবার পরিসীমা 180 মিটার। সুতরাং প্রশ্ন মতে পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য বলতে x প্লাস প্রস্থ বলতে এই যে এত, সেটা সমান করব বই যে পরিসীমা আছে তার সঙ্গে। এখানে যদি আমি ভাগ করি, দুইটা দিকে ভাগ যদি হয় তাহলে সেটা হবে 90। এবার এটা যদি আমি লসাগু করি, x² প্লাস এত আসবে, লসাগু সরি এটাকে লসাগু না, এটাকে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে সেটা 90, এদিকে এরকম হবে x² প্লাস 2000 কে x² 2000, কারণ এটা 1 আছে, গুণ করলে এত হয়, এদিকে 90 ইন্টু x 90x। এবার x² মাইনাস 90x প্লাস কত হবে 2000 ইকুয়াল টু 0। এখান থেকে যদি সমাধান করি দেখবা 50, দেখো 50 গুণ 40 করলে সেটা হয় 2000, আবার 50-এর থেকে 40 যেহেতু যোগ আছে, তো যোগ 40 যদি করা যায় তাহলে সেটা হয় আবার 90। তাই আমি 50 যোগ 40 করতে পারি, x প্লাস 2000 ইকুয়াল টু 0, বা x² মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0, বা এখান থেকে x কমন থাকে x মাইনাস 50 মাইনাস
40 কমন যদি নিই তাহলে থাকে এক্স মাইনাস 50। এবার উভয় থেকে এইটা থেকে এক্স মাইনাস 50 কমন নিব, তাহলে থেকে এক্স মাইনাস 40 = 0। যে আগের পার্টটা দেখছো পার্ট 2 মনে হয়, মানে কোষে দেখি 1.2 অঙ্কগুলা, তারা এগুলো ভালো করে বুঝতে পারবে সমাধানটা। তো এবার যেহেতু দুইটা রাশি গুণফল 0 সেটা লিখলাম না, সুতরাং হয় এক্স ইকুয়াল টু 50, তো এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0, নয় এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 40, এক্স ইকুয়াল টু 50। এখানে একটা জানা বিষয় আছে, এখন যে কোনো একটাকে বাদ দিতে লাগবে, কিন্তু এখানে মাইনাস প্লাস নাই, তাই বলতে দুইটাকে নেব না। এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ সেটা মিলে হয় মোট 2000। তার মধ্যে এখন এটা তো দৈর্ঘ্য এক্সট্রা, দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে প্রস্থ সেই ক্ষেত্রে কত হচ্ছে, দৈর্ঘ্য যদি আমি 50 ধরি তাহলে সেক্ষেত্রে প্রস্থ তোমার দেখবা এটা হিসাব করে কত হবে, 4 5 20 40, প্রস্থ হচ্ছে সেই জায়গায় 40, এটা অ্যাকুরেট। কিন্তু আমি দৈর্ঘ্য যদি 40 ধরি, তাহলে সেক্ষেত্রে প্রস্থ দেখবা হিসাব করে 50 আসবে। আমরা জানি দৈর্ঘ্য বড় প্রস্থর থেকে, কিন্তু এই ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না, লেস দেন হচ্ছে, তার জন্য এটা গ্রহণযোগ্য না। অতএব এক্সের মান 40 নেওয়া যাবে না, এটা বাতিল, এই জন্য এটা নিতে লাগবে। সেটাকে একটু ভাষায় আমরা লিখবো, এগুলো বাদ, এটা বোঝানোর জন্য বললাম। ভাষায় লিখবো, যেহেতু দৈর্ঘ্য গ্রেটার দেন প্রস্থ, সুতরাং এক্স ইকুয়াল টু 50টা নিব। যেহেতু দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল টু 2000, ঠিক আছে। সুতরাং নির্ণেয় দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 2000/50 ইকুয়াল টু 40 মিটার, ঠিক আছে। দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উভয় অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তাহলে সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তো বলছি দশকের ঘরে অঙ্ক একক ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে একক ঘরের অঙ্ক ধরতে হবে। হ্যাঁ, তাহলে কত নম্বর অঙ্ক এটা, 6 নম্বর। তো ধরি একইভাবে লিখব, ধরি দুই অঙ্কের সংখ্যাটি বা সংখ্যাটির মধ্যে এককের ঘরের অঙ্কটি হলো x ইউনিট, মানে একক। সুতরাং দশকের ঘরের অঙ্কটি কি হবে, তাতে 3 কম বলছে, ইউনিট। এবার তাহলে দুই অঙ্কের সংখ্যাটি কত হবে, দুই অঙ্কের সংখ্যাটি সেটা হবে 10 ইন্টু দশক প্লাস একক, যদি 3 অঙ্কের বলতো তাহলে 100 ইন্টু শতক প্লাস 10 ইন্টু দশক প্লাস একক, এরকম হতো। 4 অঙ্কের বললেও সুবিধা আছে, সেরকম করে করতে লাগে। তো 2 অঙ্কের বললে সেটা হয় 10 ইন্টু দশক প্লাস একক, 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে। তো 10 ইন্টু দশক প্লাস একক করলাম। এখন এটা সমাধান যদি করি তাহলে 10x মাইনাস 30 প্লাস এক্স ইউনিট 11x মাইনাস 30 এত ইউনিট, তাই তো। এবার শতানুসারে বই দেখবা সংখ্যাটি যে আছে, সংখ্যাটি তো পাইলাম এত, তো সেই সংখ্যাটি থেকে ওই যে অঙ্ক দুটো আছে সেই অঙ্ক দুটো গুণফল যদি আমি বিয়োগ করি তাহলে সেই বিয়োগফলটা হবে 15। এখানে যদি সমাধান করা যায় তাহলে শেষে আসবে এই যে এরকম আসবে, x - 9 x - 5 = 0।
এরকম আসবে। এবার তোমরা সমাধান করে দেখবে, ঠিক আছে, এটা আসবে। যেহেতু দুটো রাশি গুণফল শূন্য, সুতরাং হয় x = 9, নয় x = 5। এখানে কিন্তু দুইটা মানই নিতে লাগবে। সুতরাং একক ঘরের অঙ্কটি হবে, একক ঘরের অঙ্কটি অঙ্কটা না একটু, হ্যাঁ সরি একক ঘরের অঙ্কটি হবে 9 বা 5, ঠিক আছে। আমাদের স্কুলে 7 নম্বর অঙ্ক, আমাদের স্কুলে চৌবাচ্চা দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি এত মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 15 মিনিট বেশি সময় নেয়। তাহলে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করতে পারবে? তার জন্য কী করতে লাগবে, টোটালটাকে এক অংশ ধরে নিব। তাহলে ওই এক অংশটা পূর্ণ করে, এক অংশটা জানি টোটালটা এক অংশ, আর ধরে নিব প্রথমে যে 1 মিনিটে পূর্ণ করে প্রথম নলটা এত অংশ। তাহলে x মিনিট মানে যত ধরার বা যা ধরবো আর কি, সেই মিনিটে পূর্ণ করবে প্রথম নলটা এক অংশ। তাহলে 1 মিনিটে কত পূর্ণ করবে, দ্বিতীয় ক্ষেত্রে তাই করব। আবার তার দুজনেও 1 মিনিটে পূর্ণ করবে কত অংশ সেটা বের করব। এবার কি করব, এবার এখানে বলে আসি, এবার এই যে শর্তানুসারে যে লিখবো যে তারা 1 মিনিটে ও আর 1 মিনিটে আরেকজন, মানে দুইটা নল, সরি জন না, এই যে দুটি নল যে আছে, দুইটা নল আলাদা আলাদাভাবে যত মিনিটে 1 মিনিটে যে পূর্ণ করলো যতটা অংশ, সেই দুটো অংশের যোগফল, সেটা ওরা একত্রে 1 মিনিটে কতটা পূর্ণ করলো সেইটার সেইটার সমান করব। সমান করলে পরে সেখান থেকে এক্সের মান পাওয়া যাবে, আর এক্সের মানটাই তো সেটা চাইছে হয়তো। ঠিক আছে, তো অঙ্কটা করা যাক। ঠিক আছে, তো 7 নম্বর অঙ্কটা, তো মনে করি সম্পূর্ণ চৌবাচ্চাটি এক অংশ, ঠিক আছে। হয়তো বলার সময় কোনো একটু মিস্টেক হতে পারে, তার জন্য দেখে নাও লেখাটা, ঠিক সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো আবার মনে করি প্রথম নলটি x মিনিটে ওই চৌবাচ্চাটি পূর্ণ করে বা সম্পূর্ণ পূর্ণ করে। তাহলে দ্বিতীয় নলটি কী হবে, দ্বিতীয় নলটি সেটা x+5 মিনিটে পূর্ণ করবে। কারণটা বলে দেওয়া আছে যে প্রথম নলটির থেকে বা একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তার মানে এই এত মিনিটে পূর্ণ করবে করে সম্পূর্ণ চৌবাচ্চাটা। তাই তো, তাহলে লিখবো যে সুতরাং 1 মানে প্রথম যে নলটা আছে নলটি x মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে ওই প্রথম নলটায় 1 মিনিটে পূর্ণ করবে কত অংশ বললাম, সবগুলোকে 1 মিনিটে আনতে লাগবে। অন্য মিনিটও আনা যায়, একবার 2-3 মিনিটও আনা যায়, তো সেটা একটু বড় ক্যালকুলেশন হয়, তাই আমরা সবগুলোকে 1 মিনিট আইনে করার চেষ্টা করব। এবার এবং দ্বিতীয় নলটি সে x+5 মিনিটে পূর্ণ করে এক অংশ, মানে সম্পূর্ণটা সেটাই এক অংশ। তাহলে দ্বিতীয় নলটা 1 মিনিটে পূর্ণ করে 1/x+5 এত অংশ। আবার তারা বললাম কি দুজনে একত্রে কতটা পূর্ণ করে, যত মিনিটে পূর্ণ করে এক অংশ সেটাকে 1 মিনিটে পূর্ণ করবে কতটুকু সেটা বের করতে হবে। আবার দুটি নল একত্রে 11 পূর্ণ 1/9 এত বা 100/9 এত মিনিটে পূর্ণ করে এক অংশ। তাহলে 1 মিনিটে টোটাল দুজনে মিলে কতটা পূর্ণ করবে 1/100/9,
সেটা হয়ে যাবে 9/100 অংশ, কারণ ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যায়। তার মানে এখন আমি শতানুসারে দিয়ে লিখতে পারি যে তারা দুজনে মিলে মোট 1 মিনিটে যতটা পূর্ণ করছে তারা দুজনে একত্রে 1 মিনিটে যতটা পূর্ণ করছে তার সমান। এখানে সমাধান করা যায়, এখানে এটা লসাগু করলাম, ভগ্নাংশের যোগবিয়োগ হচ্ছে। ঠিক আছে, এভাবে সমাধান করব। তো সমাধানটা সমীকরণটা আনাই দিই। তো এখানে এটার উপরে 2x হয় প্লাস 5/x² প্লাস 5x ইকুয়াল টু 9/100। এখানে এটা আমি গুণ করে দিচ্ছি, 9x² প্লাস 45x ইকুয়াল টু 200x প্লাস 500। এবার এখানে আমি সমাধান করব, তাকে গুণ করি 9x²। আচ্ছা যাই হোক, এটা সমাধান করব। সমাধান করার পরে এখান থেকে আসবে x এর মান 20 আসবে, আরেকটা আসবে x এর মান সম্ভবত হয়তো 25/9 এরকম আসবে। ঠিক আছে, তো চৌবাচ্চা যেহেতু মিনিটের কথা বলতেছি, তো সময় তো কখনো ঋণাত্মক হচ্ছে না, হয় না, তার জন্য এটা গ্রহণযোগ্য না, এই জন্য এটাও নিতে লাগবে। তার মানে কি, প্রথম নলটি 20 মিনিটে, দ্বিতীয় নলটি 20 + 5, কারণ x + 5 ছিল, তাহলে ও এত মিনিটে পূর্ণ করবে সম্পূর্ণ চৌবাচ্চাটা। হয়ে গেল। 8 নম্বর অঙ্কটাও সেম, না পারলে কমেন্টে জানাবে, করে দেবো, একদম সেম। বলছে 9 নম্বরটা বলছে কি যে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে কলম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তো প্রতিটি যেটা বলছে সাধারণত আমরা সেটাকেই ধরে নিই, এক্ষেত্রে তাই করব, প্রতি ডজন কলমের মূল্যকে ধরে নিব। তো ধরি দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তার মানে কি, তখন x, সুতরাং x টাকায় তখন পাওয়া যেত 12টি কলম, মানে 1 ডজন মানে 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যেত 12/x এতটি কলম। সুতরাং 30 টাকায় পাওয়া যাবে কত, 12 × 30/x এতটি কলম সমান 3 × 36 এতটি কলম। 30 টাকা এতগুলো কলম পাওয়া যায়। এবার বলছে যে কলমের মূল্য প্রতিদিন 6 টাকা কমছে। তো এবার বলছে যে কলমের মূল্য প্রতিজন কলমের মূল্য কমেনি এখনো, তার মানে এটা কিন্তু ছিল হবে না, যেতে হবে না, পাওয়া যায় লিখি। ঠিক আছে, তো এবার কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় কলম পাওয়া যাবে কয়টি কলম পাওয়া যাবে, 260 x - 6, এটা তো প্রতিজন কলমের মূল্য, তার থেকে 6 বিয়োগ করলাম, তার এতটি কলম। তো বলে দিছে যে এখন কিন্তু 3টি কলম বেশি পাওয়া যাবে আগের তুলনায়। তার মানে আমি শতানুসারিতে বলতে পারি 360/x - 6, তার থেকে বিয়োগ যদি করি আগেরটা, তা সেটা 3টি কলম বেশি পাওয়া যাবে, জন্য 3 করলাম।
উপরে উপরে 3 দিয়ে মানে এদিকে উভয় দিকে 3 দিয়ে ভাগ যদি করি 3 বারং 36 120/x - 6 মাইনাস সেটা 120/x = 1। এখানে যদি সমাধান করি তা একটা সমীকরণ আসবে। সেই সমীকরণটা যখন সমাধান করব সিধু আচার্যের সাহায্যে সমাধান করা যায়, এমনিও সমাধান করা যায় মিডিল টার্মের মাধ্যমে। তো সিধু আচার্য নিয়ে ভিডিওটা পরে আসতেছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে করে। তো যাই হোক, সে দুইভাবে সমাধান করা যায়। তো এক্সের মান 2টা পাওয়া যাবে। হ্যাঁ, যদি এখন নেগেটিভ পজিটিভ আসে, হয়তো আসবে নেগেটিভ পজিটিভ, কিন্তু মূল্য তো কখনো ঋণাত্মক হয় না, তার জন্য সেটা ঋণাত্মক মানটা নেওয়া যাবে না, ধনাত্মক মানটা নিতে লাগবে। তাহলে কমার পরে প্রতিজন কলমের মূল্য এত টাকা হবে, ধনাত্মক মানটা। ঠিক আছে? তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। ঠিক আছে? আর এর পরের যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও পরে আসছি। ঠিক আছে?